মা কথার শব্দটি অনেকটা ছোট হলেও মা কথার অর্থটা কিন্তু অনেকটা বড়। এই অর্থটা আমি বুঝতে পেরেছি আজকের দিনে ঠিক 1 বছর আগে, যখন আমার পুত্র সন্তান আমার কাছে প্রথম আমার কোলে দেয়। সেই মুহূর্ত সত্যি কথা বলতে স্মরণীয় সমস্ত মায়ের কাছে। তার সন্তানকে যখন সে একটি বারের জন্য দেখে, তার সমস্ত কষ্ট কিন্তু সেখানেই দূর হয়ে যায়। তো চলুন, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 29শে মে, ঘড়ির কাঁটায় বাজে তখন ওই 2টো নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সারাটা রাত ছেলের জন্য কেক বানাতে বানাতেই সময় কেটে গেছে। এই যে দেখুন, সারাটি রাত জেগে রয়েছি ছেলের জন্য কিছু গিফট দেবো বলে। সেরকম ভাবে আমার এখন সামর্থ্য নেই যে ছেলেকে আহামরি কিছু দেওয়ার, তো সেই জন্য চেষ্টা করেছি নিজের তৈরি করা কিছু একটা উপহার দেবো। ওই কারণে দেখুন ছেলের জন্য একটি ছোট্ট কেক বানিয়েছি। এই কেকটি হয়তো ছোট অন্যান্য সমস্ত কেকের থেকে, কিন্তু আমার কাছে কিন্তু এই কেকটি অনেকটা স্পেশাল। আর আমি চাই আমার ছেলেকে সারাটি জীবনই নিজের হাতে করে এই জিনিসটা উপহার দিতে। তো দেখুন, সারাটি রাত যেহেতু একেবারে ঘুম নেই চোখে কাজগুলো করেছি, তো তারপরে যখন দেখছি ভোর হয়ে এসেছে, ওই সময় কি করলাম, এই যে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। ঘুম তো হয়নি বলতে পারেন, ঘুমাই তো নেই, একটুখানি 5 থেকে 10 মিনিটের জন্য শুয়েছিলাম। শোয়াটা বলতে জাস্ট এমনি, যেহেতু এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, তখন বাজে 3:30 থেকে 3:45, যেইটুকু সময়। তারপরে সংসারের কাজগুলো হাত লাগিয়ে দিয়েছি। আজকে সারাটা দিনই প্রচন্ড পরিমাণে ব্যস্ততম, ওই জন্য সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে বাইরের গেটটি খুলে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। এই যে বাইরেটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘর মুছতে। তারপরে আজকে পড়েছি আবার বৃহস্পতিবার মানে তো জানেনই, আমাদের বাড়িতে ধোয়া মোছার একটা প্রত্যেকটা দিনেরই নিয়ম আছে। সেই জন্য কি করলাম, ঘরটা মুছে নিচ্ছি। এই যে পুরো ঘর মুছে চলে এসেছি বাইরের সিঁড়িটি মুছতে। সিঁড়িটি মুছে এর করে কি করব, বাইরেটা পুরো জল দিয়ে দেবো। সারাটি রাতই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জায়গায় যখন রাস্তায় পুরো জল জমে রয়েছে। আরও আমি একটুখানি বেশি মনে হচ্ছে জলটা ফেলে দিলাম। এই যে তারপরে চলে এসেছি ঘরে। ঘুম থেকে উঠে গেছে তখন বাবু আর মা। মা আমার সাথে সাথেই উঠেছে, বাবু উঠে গেছে। বাবুকে উঠিয়ে দেওয়া হয়েছে বলতে পারে, কারণ কি ফুল তুলতে যেতে হবে। যেহেতু এই ভোরের সময় ফুল তুললে অনেক ফুলই পাওয়া যাবে, না হলে জানেন তো একদমই ফুল পাওয়া যায় না। আর এই যে বাবু যেহেতু বেরিয়েছে, বাবুর বিছানাটাও কি করলাম, গুছিয়ে নিচ্ছি। এখন তো আর কেউ শোবে না, এরপরে সবাই এক এক করে উঠে যাবে। এরপরে তো অনেক কাজ আছে। একটা বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান হলেও কাজের পরিমাণটা কিন্তু অনেকগুলো বেশি। এই যে দেখুন, বিছানাটা গুছিয়ে চলে এসেছি বাইরে এক গুচ্ছ বাসন নিয়ে। বাসনটা হচ্ছে নিরামিষে। এই নিরামিষের বাসনগুলোকে এখন ধুয়ে নেব। এরই মধ্যে দিদিও ঘুম থেকে উঠে গেছে, তাই দিদির ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে আর এদিকে ঘরটা মুছে নেবে। তো চলুন, আজকে আপনাদের সাথে আমি আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করি। আমার বিয়ের 9 মাসের পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। অক্টোবরের 16 তারিখ, ঠিক সকাল মনে হয় 7টা 7:30 নাগাদ বাজে, সেই দিনকে আমি জানতে পারি। এটা বলতে পারেন জোর করে জানা বলতে, এই যে আমার দিদি জোর করে আমাকে বলে, তুমি টেস্ট করো, দেখো কি আসে। এই যে জোর করে বলতে বললাম না, জেনেছি। জানার পরে মনের মধ্যে প্রচুর ভয় ছিল। বলতে পারেন 100%-এর মধ্যে 90% ছিল ভয় আর 10% ছিল আনন্দ। ভয় এই কারণে বলতে পারেন যে একটি শিশুকে মানুষ করে ওঠা অনেকটা বড় কঠিন আমাদের মতন জীবনে। কারণ কি, আমি তখনও সেভাবে কিছু জানি না যে কিভাবে মানুষ করতে হয় না করতে হয়, আমি কিছুই বুঝতে পারছি না যে সে কিভাবে আমার মধ্যে বড় হবে, আমি তাকে ভালোভাবে মানুষ করতে পারবো নাকি, ভালোভাবে রাখতে পারবো নাকি। এই টেনশনটা আমার মধ্যে কিন্তু রীতিমতো চলছিল। তো তারপরও সবার কথা শুনে নিজেকে মানালাম যে চলো, আমি যেইভাবেই হোক আমি আমার সন্তানটিকে সুস্থ সবলভাবে জন্ম দেবো, এই পৃথিবীর আলো দেখাবো, এটা আমার মাথায় ছিল। তো সবার প্রথম আমরা ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে গিয়ে আমরা কথা বলি। কথা বলার পরে উনি ওষুধ খেতে দেয়, রিপোর্ট করতে দেয়। তারই মধ্যে আমাকে একটা কোশ্চেন করে যে তোমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সমস্যা আছে নাকি।
তখন আমি অনেকটা ধীতস্তত বোধ হয়ে ওনাকে বলি, হ্যাঁ আমার বাপের বাড়ির দিক থেকে একটি সমস্যা আছে। উনি জানতে চায় কি সমস্যা। তো আমি তাকে বলি যে আমি হ্যামোফিলিয়া বাহক, আমার ভাই হ্যামোফিলিয়া ক্যারিয়ার। তো তখন উনি বলে এই রোগটি কীরকম আমাকে বলো ডিটেলসে। আমি তারপরে ওনাকে বলি, উনিও কিছুটা জানেন। জানার পরে আমাকে একটাই কথা বলে, দেখো মা, তোমাকে আমি 9 মাস অবধি পুরো চেক আপ করাতে পারলেও আমি কিন্তু তোমার ডেলিভারি করাতে পারবো না। কারণ কি, তোমার ডেলিভারি করা আমার পক্ষে সম্ভব না। যদি ডেলিভারির সময় তোমার একটু রক্ত যায়, সেক্ষেত্রে কিন্তু রক্ত অপচয় হলে আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। এই কথাটা শুনে প্রচুর ভয় পাই। কারণ কি, হ্যাঁ সত্যি তো, এই রোগটার মানেই তো এই জিনিসটা। রোগটার মানে তো একটু কোথাও কেটে গেলে সেই জায়গাতে রক্ত বন্ধ হয় না, রক্তটা পুরো শরীরে রক্ত বেরিয়ে যায়। এটা তো আমি ছোটবেলার থেকে দেখছি আমার ভাইয়ের সাথে। এই কথাগুলো আমার মাথায় এলো। আসার পরে যাই হোক, উনি আমাকে বলে তুমি আরজি করে যাও বা এনআরএসে যাও, হ্যাঁ, বা পিজিতে যাও। এই কথাগুলি আমাকে বলে। আমি বলার পরে যথাযথ আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলি। বাড়ির লোকের সাথে কথা বলার পরে আমি তার 2 থেকে 3 দিনের মধ্যে এনআরএস যাই। এনআরএসে ডক্টর দেখাতে যাই। যখন ডক্টরের কাছে যাই, তখন কিছু জুনিয়র ডাক্তার ছিল। ওনারা আমাকে বলেন, আপনি তো আমার এখানে তো আপনাকে দেখবো না। যখন রিপোর্ট সমস্ত দেখার পরে উনি বলেন, আপনাকে আমাদের সিনিয়র গাইনো ডাক্তারের কাছে যেতে হবে। তো ওনারাই আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ওই ডাক্তার একটাই কথা বলে, আপনি একটা কাজ করুন, আপনি এই বাচ্চাটাকে নষ্ট করে দিন। কারণ কি, আপনার এই বাচ্চাটা নেওয়াটা উচিত হয়নি। আপনি যে কখনো বাচ্চার টেস্ট করাননি। কারণ কি, বাচ্চার টেস্ট করানোটা আপনার সব থেকে বড় ইম্পর্টেন্ট ছিল, যে আপনি টেস্ট করান বাচ্চাটার মধ্যে সেই রোগটি আছে নাকি জানুন, তারপরে আপনি বাচ্চা নেবেন। তো সেই সময় আমার মাথায় একটা জিনিস উঠলো, যে আমি কি তাহলে কোনোদিন মা হব না? কারণ কি, প্রত্যেকবার যদি আমি এরকম করানো হয়, তাহলে তো আমার সেরকম কোনো, যদি সেই রোগটা ধরা পড়ে, তাহলে কি আমি কোনোদিন মা হতে পারবো না। তো তারপরে যাই হোক, 1 মাস প্রায় দেরি হয়ে যায়। তখন আমার সবে 4 মাস হয়ে গেছে। 4 মাস হওয়ার পরে আমি জানতে পারি যে এখানকার কোনো ডাক্তারই আমাকে দেখবেন না। তখন আমার বাবা, আমাদের একজন জানাশোনা একজন জেঠু আমাকে সাজেস্ট করে দুর্গাপুরে একজন গাইনো আছে, ওনার কাছে আসতে। ওনার কাছে রীতিমতো যায়, উনি টেস্ট করায়। এরই মধ্যে আমাকে যখন আমার 6 মাস হয়, 6 মাসে একটি টেস্ট করানো হয়। টেস্টটি করানো হয়, আমার পেটের থেকে জল নিয়ে টেস্ট করানো হবে। আমার বাচ্চার ব্লাড টেস্ট করানো হবে। আমার বাচ্চা কিন্তু তখনও জন্মায়নি, পৃথিবীর আলোই দেখেনি, কি করে ব্লাড টেস্ট হবে? এই কথাটা আমার মধ্যে প্রচুর পরিমাণে ঘটছিল। তখন আমি জানতে পারি সেটি আমার পেটের কাছ থেকে একটা নলের মাধ্যমে ব্লাডটা নেবে আর পাইপ মানে জলটা নেবে। রীতিমতো ওটিতে গিয়ে প্রচুর পরিমাণে কান্না করে ফেলেছি। কারণ কি হবে যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, এই জিনিসটা ভেবে। তো এটা ভেবেই যখন করি, আমাকে একজন বলে, কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যত কান্না করবে, যত ছটপট করবে, তত কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হবে। এই কথাটা শুনে নিজেকে শান্ত করে ফেললাম, নিজের শরীরটাকে ছেড়ে দিলাম, যে যা হবে দেখে নেব এরপরে। তো এইভাবে ব্লাড টেস্ট করানো হয়। করানোর ঠিক আমি যখন প্রেগনেন্সি 9 মাস, আমার 9 মাসের সময় 3 মাস পরে রিপোর্টটা আসে, মহারাষ্ট্র থেকে রিপোর্টটা আসে, আমার বাচ্চার নেগেটিভ, সেরকম কোনো সমস্যাই নেই। কারণ তো সেই জিনিসটা শুনে অনেকটা নিজের মাথার থেকে একটি বলবেন চাপ কমে যায়। আরেকটা জিনিস আমাদেরকে বলে দিয়েছিল ডাক্তার, কারণ কি আমাদের 50% চান্স ছিল আমার বাচ্চার যদি কোনো সমস্যা হয়। কারণ কি আমার হাজব্যান্ডের সেরকম কোনো সমস্যা ছিল না, সেটা রীতিমতো আমার বাবার বাড়ির সমস্যা বলে আমাদেরকে বলেছিল যে আপনার বাচ্চার হতে পারে, তার মধ্যে যদি আপনার বাচ্চার ছেলে হয় তাহলে সে হ্যামোফিলিয়া পেশেন্ট হবে, আর আপনার বাচ্চা যদি মেয়ে হয় তাহলে বাহক হবে। এই কথাটা ভেবে ভীষণ ভয় পেয়েছিলাম। তো এই কথাগুলো যখন আমার ডাক্তার বলে যে না, পুরোপুরি রিপোর্ট ঠিক আছে, কোনো রকম চিন্তা নেই, একটা ভয় দূরে হলো। সেই দৌড়ার হওয়ার পরে আমাকে ডক্টর দীপান্বিতা সেন বলে, তুমি অন্য একটি ডাক্তারের কাছে যাও, যিনি তোমাকে ওটি করবে। তো আমি সেই মতনই অন্য একটি ডাক্তারের কাছে যাই। আমার ওটির ঠিক 1 সপ্তাহ আগে ওনাকে জানাশোনা করার পরে উনি আমাকে ডেট দেয় 29শে মে। 29শে মে আমার ডেট ছিল। আমাকে সকাল 8টার সময় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেই ওটি হতে হতে আমার টাইম হয়ে যায় সন্ধ্যে 6:30। আমাকে ওটি রুমে নিয়ে যায় সন্ধ্যে ঠিক 6:30টার সময়। সেই 6:30টার সময় নিয়ে গিয়ে আমার বাচ্চা হয়, আমাদের তাতান হয় ঠিক 7:33-এর সময়। সেই সময়টি
ওটি রুমে যখন আমার ডক্টর ঢোকে আমাকে একটাই কথা বলে, এত চিন্তা করছিস কেন, যেটা হবে ভালো হবে, ভয় পাস না। আর আমার যেহেতু একটি প্রবলেম ছিল, আমি বললামই সবার প্রথমে, আমার কিন্তু সিজারের সময় একটু প্রবলেম ছিল, ব্লাড। আমার যদি একবার কোনো জায়গা থেকে কোনো প্রবলেম হতো, যদি একটু ব্লাড বেরোতো, তাহলে কিন্তু আমাকে বাঁচানো সত্যি সম্ভব ছিল না। এই টেনশন নিয়ে বাইরে তো সবাই টেনশন করছে, হাজব্যান্ডও টেনশন করছে। এই নিয়ে সন্ধ্যে 7:30টার সময় আমাকে, আমার পুত্র সন্তানকে আমার হাজব্যান্ডের কাছে দেয়। আর সেই খুশিটা আমাদের জীবনে সব থেকে বড় খুশি। এই যে দেখুন, তাতানের 1 বছর হয়ে গেছে। আজ 29শে মে, সন্ধে বাজে ঠিক 7:30। এই সময় কেক কাটিং এর সময়। আমার জীবনের কিছুটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। প্রেগনেন্সির অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশীর্বাদ করুন আমার তাতানকে, যেন তাতান বড় হয়ে মানুষের মতন মানুষ করতে পারি তাকে।